প্রিয় দর্শক, জাগরণ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা শুরু করতে যাচ্ছি বাংলা শেখার অনুষ্ঠান। এসব বাংলা শিখি। এটি বিশেষত তাদের জন্যে যারা বয়সে ছোট এবং বাংলা শেখার ক্ষেত্রে নানা ধরনের বাধার সম্মুখীন হয়, তাদের জন্যে আমরা এই আয়োজন করেছি। প্রকৃতপক্ষে বাংলা শেখার আগে আমাদের জানা দরকার যে বাংলা এই ভাষাটা কোত্থেকে এলো, কবে এলো। পৃথিবীতে ভাষার জন্ম আজ থেকে প্রায় 5 লক্ষ বছর আগে, কিন্তু এই উপমহাদেশে ভাষা, যেটিকে আমরা বাংলা বলে অভিহিত করতে চাই, এবং বাঙালিরা যে ভাষায় কথা বলে, সেই ভাষা তার বয়স 500 বছর হবে, কিন্তু তখন এটি পূর্ণ বাংলা ছিল না। একে বলা হতো ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় ভাষা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল। ইন্দো ইউরোপীয় মানে কি? ইন্দোর প্রথম দিকটা হচ্ছে ইন্ডিয়া, আর ইউরোপীয় তো আমরা বুঝতেই পারছি যে ইউরোপে ছড়িয়ে গিয়েছিল এবং ইউরোপের লোকেরা এই ভাষায় কথা বলতো। এখন এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষা কীভাবে ধীরে ধীরে প্রতিষ্ঠা লাভ করলো এবং বাঙালি জনগোষ্ঠী বাংলা ভাষায় কী করে কথা বলতে লাগলো, সেটি আমাদের জানার বিষয়। ইন্দো ইউরোপীয় ভাষায় যে মানুষগুলো কথা বলতো, বিশেষত এই উপমহাদেশে, সেখানে সংস্কৃতের প্রাধান্য ছিল বেশি। কিন্তু সাধারণ মানুষ যে ভাষায় কথা বলতো, সেই ভাষাকে বলা হয় প্রাকৃত। প্রাকৃত মানে জনগণের ভাষা। এই জনগণের ভাষায় ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বিভিন্ন রূপ ধারণ করে। যেমন আমরা বাঙালি, কিন্তু আমরা যে বিভিন্ন অঞ্চলে বাস করি, ধরা যাক চট্টগ্রাম, সিলেট, বরিশাল বা রংপুর, তারা কিন্তু তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে। কিন্তু আমরা যে ভাষায় কথা বলি, অর্থাৎ আমরা যে অনুষ্ঠান করছি কিংবা মঞ্চে যে বক্তৃতা দিই, বা আমরা কোনো বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি বা অনুষ্ঠান উপস্থাপনা করি, সবই কিন্তু আসলে আমাদের শুদ্ধ ভাষায় করি। শুদ্ধ ভাষা মানে এটাকে চলিত ভাষাও বলা হয়, আর ব্যাকরণের ভাষায় বলা হয় প্রমিত বাংলা। এই প্রমিত বাংলায় আমরা কথা বললে যে যে অঞ্চলের হোক না কেন, তারা কিন্তু সেটা বুঝতে পারে। এখন এই অঞ্চলে যারা সেই সময় বাংলায় কথা বলতো, তাদের সেই ভাষাটির নাম ছিল শতম। আর ইউরোপীয় যারা কথা বলতো, সেই ভাষাটিকে বলা হতো কেন্তুম। এখন এই শতম এবং কেন্তুমের যে ধারণাটা বা যে শব্দের উচ্চারণ, সেটি সম্পূর্ণরূপে বদলে গেছে। এখন সংস্কৃত থেকে তৎসম, তদ্ভব, প্রাকৃত এবং দেশি এই ভাষাগুলো ব্যবহৃত হয় এবং আমরা কথা বলি। একটি শিশু জন্ম লাভের পরেই কিন্তু একটা চিৎকার করে, জন্মের চিৎকার, যেটাকে বলা হয় মা, মা বলে সব চিৎকার করছে। এই যে মা ডাকটা, এই মা ডাকটা কিন্তু বাঙালির মধ্যে প্রচলিত আছে। কোথাও হয়তো এটা আম্মা, কোথাও হয়তো এটা ম্যাম, বা অন্য কোনো ভাষায় এর আরেক রূপ আছে। শিশু যখন বড় হয়, ধীরে ধীরে পরিবেশের মধ্যে, পরিবারের মধ্যে থেকে তারা নিজেদের ভাষাকে আস্তে আস্তে বদলে নেয়, তারা শিখতে অভ্যস্ত হয়। পরিবারের যে ভাষায় কথা বলা হয়, সেই ভাষায় কিন্তু তারা কথা বলে। অর্থাৎ আমি যদি আঞ্চলিক ভাষায় কথা বলি, তাহলে সেই শিশুটিও আঞ্চলিক ভাষায় কথা বলবে। আর যদি পরিবারে প্রমিত ভাষায় বা শুদ্ধ ভাষায় কথা বলার ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু তারা সেই ভাষাতেই কথা বলবে। আসলে পরিবার থেকেই কিন্তু একটি শিশু ধীরে ধীরে ভাষাটিকে রপ্ত করে এবং সেই ভাষার মাধ্যমে
যোগাযোগ করে। এখন কথা হচ্ছে ভাষাটা কি? ভাষা হচ্ছে আমাদের অনুভবের প্রকাশ। আমাদের মধ্যে যে অনুভূতি আছে, চিন্তা আছে, সেই চিন্তাটাকে আমরা একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে যে যোগাযোগ স্থাপন করা দরকার, সেই যোগাযোগের মাধ্যমটা হচ্ছে ভাষা। ভাষা ছাড়া আরও অনেক ভাষা আছে, যেমন বোবা যারা, তারা কিন্তু ইশারা ভাষায় কথা বলে, অর্থাৎ হাত, মুখ, চোখ ইত্যাদি নাড়িয়ে কথা বলে, কিন্তু সেটার ভাষাটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমরা যে ভাষাটি মুখে বলি, চলিত ভাষা, সেটি কিন্তু লেখাতেও মানে আমরা নিয়ে আসি। বিশেষত আজ থেকে 50 বছর আগেও যে ভাষায় মানুষ কথা বলতো, এখন কিন্তু আর সেই ভাষায় কথা বলে না। ধীরে ধীরে ক্রমবিবর্তনের মাধ্যমে, ক্রমত বদলানোর মাধ্যমে এই ভাষা পরিবর্তিত হয়েছে। ভাষাটা অনেকটা নদীর এই যে জোয়ার ভাটা আছে তার মতো প্রবহমান, চলতে থাকে। ভাষার কিছু কিছু শব্দ ঝরে যায়, আবার নতুন নতুন শব্দ যুক্ত হয়। এটাই হচ্ছে ভাষার নিয়ম। ভাষা হচ্ছে একটা সজীব বিষয়, এটা মৃত বিষয় না। অতএব এটা ধারাবাহিকভাবে যত দিন যাবে এটা বদলাবে। আজকে থেকেই যদি আমরা 19 শতাব্দীর বাংলার কথা বলি, সেই 19 শতাব্দীর বাংলা থেকে এখনকার বাংলা কিন্তু একই রকম নয়। এখন বাংলা অনেক সহজ হয়ে এসছে। মানুষ চেষ্টা করছে যাতে যোগাযোগের মাধ্যমটা আরও সহজ হয়। শিশুদের জন্য তো বিশেষভাবে এই ভাষাটাকে সহজ করা দরকার। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের যে ব্যাকরণ বইগুলো আছে, যেটি দেখে ভাষার শিক্ষা করা হয় বা ভাষার শুদ্ধতা অশুদ্ধতা বিচারের জন্য ব্যবহার করা হয়, সেখানে এক ধরনের জটিলতা রয়ে গেছে। সেইভাবে কিন্তু আমাদের ছোটরা ব্যাকরণ বুঝে বাংলা শিখছে না। এখন ব্যাকরণ বুঝে বাংলা শিখবে কী করে? কারণ আমাদের যে ব্যাকরণগুলো আছে, যেগুলোকে আমরা বাংলা ব্যাকরণ বলি, আসলে সেই ব্যাকরণগুলো হচ্ছে সংস্কৃতের প্রায় হুবহু অনুকরণ। তো ফলে হয়েছে কি যে এটা শিশুদের পক্ষে বোঝা সম্ভব নয়। এমনকি সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাষা শিক্ষার জন্যে যে সহজবোধ্যতা দরকার, সেটি কিন্তু এই ব্যাকরণের মধ্যে নেই। যার ফলে হচ্ছে কি আমরা সংস্কৃত ব্যাকরণের যে শব্দগুলো আছে, সংস্কৃত যে শব্দগুলো আছে, বাংলা অভিধানে বা বাংলা ভাষায় তা ব্যবহার করে যাচ্ছি। এর ফলে অনেক শব্দ শিশুরা বুঝতে পারে না, এমনকি বড়রাও বুঝতে পারে না। এই বোঝার জন্যে একটি সহজ পদ্ধতি যাতে আমরা ব্যবহার করতে পারি, সেই জন্যেই এই এসো বাংলা শিখির এই অনুষ্ঠানের আয়োজন। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমরা কি করে বুঝব যে কোনটি সহজ আর কোনটি সহজ নয়, কোন শব্দটি ব্যবহার করব, কোন শব্দটি ব্যবহার করব না। আসলে ভাষা কিন্তু মানুষ শেখে ব্যাকরণ পাঠ করে নয়, পারিবারিক পরিবেশ থেকে, সামাজিক পরিবেশ থেকে, রাষ্ট্রিক পরিবেশ থেকে শুনে 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 তারা রপ্ত করে। একটি ছেলে যদি খুব প্রমিত ভাষায় বা শুদ্ধ ভাষায় বা চলিত ভাষায় কথা বলে, সে হয়তো টেলিভিশন শোনে, আবৃত্তি শোনে, গান শোনে, নানাভাবে সে এইগুলো রপ্ত করে। যার ফলে হচ্ছে কি, ওই যে আগেই বলেছি, ও পারিবারিক পরিবেশ যেরকম, শিশুটির ভাষাও সেরকম হবে। কিন্তু আমাদের প্রত্যেকটি পরিবারের উচিত যে এই ভাষাটি যাতে সহজবোধ্য হয়ে ওঠে, সেইভাবে তাদেরকে শেখানো, এবং যাতে তারা বিশুদ্ধ ভাষায়, শুদ্ধ ভাষায় বা প্রমিত ভাষায় কথা বলে, তার জন্যে পরিবার থেকে চেষ্টা চালিয়ে যাওয়া। অনেকেই আছেন যে যারা বিভিন্ন অঞ্চল থেকে এসছেন, তারা চেষ্টা করেও শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না। অনেকে শুদ্ধ ভাষায় কথা বলেন, কিন্তু দেখা হলো সেখানে আঞ্চলিক টান আছে, সেখানে আঞ্চলিক টান আছে। যেমন বরিশালের একটি লোক, সে যখন কথা বলার মধ্যে সে প্রমিত ভাষায় বা চলিত ভাষায় কথা বলছে বটে, কিন্তু তার ভাষার মধ্যে দেখা গেল একটা বরিশালের ঢেউয়ের মতো চলে আসে। আবার সিলেটের ভাষা যদি আমরা দেখি, সেখানে অনেকেই প্রমিত ভাষায় কথা বলছে, কিন্তু সিলেটি টোনটা সেখানে চলে আসছে। আর চট্টগ্রামের ভাষা তো বোঝা অধিকাংশ বাঙালির পক্ষেই সম্ভব নয়। কিন্তু আমি যদি প্রমিত ভাষায় কথা বলি, তাহলে বরিশাল বলি, চট্টগ্রাম বলি, রংপুর বলি বা সিলেট বলি, সেখানকার সমস্ত লোক কিন্তু এই ভাষাটা বুঝতে পারবে। একটা কথা এখানে যুক্ত করা দরকার যে 1952 সালে আমাদের ভাষা সৈনিকরা যারা ভাষার জন্য জীবন দিয়েছিল, তারা কিন্তু কোনো আঞ্চলিক ভাষার জন্য জীবন দেয়নি, কোনো বিশেষ অঞ্চলের ভাষার জন্য জীবন দেয়নি। তারা প্রমিত ভাষা, যে ভাষাটা আমাদের বইয়ে লেখা থাকে, সেই বইয়ের
ভাষার জন্য তারা জীবন দিয়েছিল। অতএব আমরা সংগ্রাম করছি একটি বিশুদ্ধ, চলিত এবং প্রমিত বাংলা, যেটা সেই ভাষাকে প্রতিষ্ঠা করার জন্যে। এখন তাহলে ব্যাকরণের কী কাজ হবে? ব্যাকরণ হচ্ছে যারা লিখিত রূপে বাংলাকে দেখতে চান, সেটা যাতে ভুল না হয়, বাক্যটি ভুল না হয়, শব্দ প্রয়োগ ভুল না হয়, সেই কারণে ব্যাকরণ দেখা এবং অভিধান দেখা। কিন্তু আমাদের যে অভিধানগুলো আছে, আমাদের যে ব্যাকরণগুলো আছে, সেটি অনেক ক্ষেত্রে এত দুর্বোধ্য যে শিশুর পক্ষে সেটা বোঝা প্রায় অসম্ভব। অতএব আমাদের দরকার নতুন অভিধান, নতুন করে ব্যাকরণ লেখা। আমি বিশ্বাস করি যে সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশুরা এই ধরনের বই, আমাদের যারা পণ্ডিত আছেন, আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, তারা লিখবেন, সহজ করে লিখবেন, শিশুদের উপযোগী করে লিখবেন, যাতে তারা সহজেই বাংলা ভাষাটা শিখে নিতে পারে। এখন বাংলা ভাষার শিক্ষার জন্য আমাদের অনেক ইনস্টিটিউশন আছে, কিন্তু সেখানে হচ্ছে পাণ্ডিত্য যত বেশি, মানে যাতে একেবারে সহজে বোঝানো যায়, অর্থাৎ আমরা সংযোগমূলক ভাষাকে বলি, সেটাকে যেটা সংযোগ সাধন করা যায়, আমি বলার সঙ্গে সঙ্গে যাতে বুঝতে পারে, সেই ধরনের ভাষা ব্যবহার করার জন্য যেটা করা দরকার সেটা আমরা করি না। কিন্তু সেটা করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ ভাষা, আমি আগেও বলেছি, ভাষা বদলায়। আমরা যে ভাষা এখন লিখছি 100 বছর পরে এই ভাষা সম্পূর্ণরূপে হয়তো পাল্টে যাবে। যেমন আমরা একটা কথা বলি, একটা শব্দ দিয়ে দৃষ্টান্ত দিতে পারি। আগে লেখা হতো গবাক্ষ। গবাক্ষ মানে হচ্ছে জানালা, কিন্তু আমরা কি আর এখন গবাক্ষ ব্যবহার করি? আমরা বলি যে জানালা দিয়ে আকাশ দেখা যাচ্ছে, আমরা গবাক্ষ দিয়ে আকাশ দেখা যাচ্ছে এরকম বলি না। এরকম আরও বহু শব্দ আছে যে শব্দগুলো অত্যন্ত জটিল, কিন্তু আগেকার সাহিত্যে এইসব ব্যবহৃত হতো। তবে আরেকটা কথা বলা দরকার, সাহিত্যে যেটা লেখা হয় সেই সাহিত্যের ভাষাই কিন্তু মুখের ভাষা নয়, কথা বলার ভাষা নয়। অনেকে সেখানে সংলাপের ব্যবহার করে, সেই সংলাপের ব্যবহারের মধ্য দিয়ে তারা আঞ্চলিক ভাষাকে দেখিয়ে দেন যে এই অঞ্চলের ভাষা হচ্ছে এই ধরনের, কিন্তু পূর্ণ যে বর্ণনার মধ্যে কোথাও আঞ্চলিকতা থাকে না। সম্পূর্ণরূপে আঞ্চলিক ভাষায় উপন্যাস, গল্প বা প্রবন্ধ লেখার ইতিহাস নেই বললেই চলে। কারণ ওটা লিখলে অনেক, ধর আমি চট্টগ্রামের ভাষায় যদি প্রবন্ধ লিখি কেউই বুঝবে না, আমি যদি সিলেটের ভাষায় লিখি কেউ বুঝবে না। অতএব আমাকে প্রমিত ভাষায়, চলিত ভাষায় এটা লিখতে হবে। সেই জন্যেই ব্যাকরণটা দরকার হচ্ছে, আমার ভুল কথা হচ্ছে, অভিধানটা দরকার হচ্ছে, আমার ভুল কথা হচ্ছে, সেটা প্রতি মুহূর্তে ঝালাই করে নেওয়া, দেখা। শিশুদেরকে আমি মনে করি ছোট থেকেই অভিধান পাঠের জন্যে প্রস্তুত করা দরকার, যাতে বানানের ক্ষেত্রে তারা ভুল না করে। এখন আগেই বলেছি যে বাংলা ভাষায় বিভিন্ন শব্দের বিভিন্ন অর্থ আছে, কারণ এতগুলো শব্দ শিশুর পক্ষে মুখস্থ রাখা সম্ভব নয়। সেই কারণে সে যখনই অভিধান দেখে বা যখনই ব্যাকরণ দেখে তখন সে ভয় পেয়ে যায়। যেমন বাংলা ব্যাকরণে অনেকগুলো ধরন আছে, অনেকগুলো বিভাগ আছে, যে বিভাগগুলো পড়তে গেলে তারা খুবই অসহায় বোধ করে। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, এই যে বাচ্য, কর্মবাচ্য কী, এগুলো বুঝতে গেলে তারা গলদঘর্ম হয়ে যায়, তারা ঘামিয়ে যায়, তারা ভীত হয়, তারা সন্ত্রস্ত হয়। তার ফলে ব্যাকরণ শিক্ষার প্রতিও তাদের আগ্রহ থাকে না, বাংলা ভাষা শিক্ষার প্রতিও তাদের আগ্রহ থাকে না। আমাদের ছেলেমেয়েরা ইংরেজিতে বা অন্যান্য বিষয়ে যত সহজে পাশ করে যায়, দুর্ভাগ্যজনক হচ্ছে বাঙালি হওয়া সত্ত্বেও বাংলার ক্ষেত্রে তারা অনেকাংশে অকৃতকার্য হয়, তারা ফেল করে। তারা কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে বাংলা ভাষার প্রকৃত ব্যাকরণ নেই। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করার ফলেও এই দুর্বোধ্য ব্যাকরণগুলো দিয়ে তারা ভাষা কিছুতেই শিখতে পারে না। অতএব মাঝে মাঝে উচিত এই শিশুদের জন্য এমন সব কর্মশালার আয়োজন করা এবং ব্যবস্থা করা, যাতে তারা ভাষাকে সহজে আয়ত্ত করতে পারে। এখানে সংসারে মায়ের ভূমিকা অত্যন্ত বড়, কারণ সন্তানরা মায়ের কোলে বেড়ে ওঠে। সেই মা যদি সুশিক্ষিত হন, সেই মা যদি ভাষার ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণ করেন, শুদ্ধভাবে বলতে পারেন, তাহলে তার বাচ্চাটিও সেইভাবে শিখবে। আমরা চেষ্টা করব আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এই ভাষাটাকে যাতে সহজে ছাত্রছাত্রীরা শিখতে পারে, শিশুরা শিখতে পারে, তার জন্যে
উপস্থাপনা করা, তার জন্য ব্যবস্থা করা, তার জন্য কথা বলা এবং উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া। তাহলে আমার বিশ্বাস যে ভাষা শিক্ষার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা বা বাধা তৈরি হয়ে আছে সেগুলো দূর হয়ে যাবে এবং সহজেই তারা বাংলা শিখতে পারবে। এসব বাংলা শিখি সেই ধরনের একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করব এই বিশুদ্ধ বাংলা ভাষাকে, চলিত বাংলা ভাষাকে এবং প্রমিত বাংলা ভাষাকে শিশুদের সামনে তুলে ধরার জন্যে এবং তারা যাতে সঠিকভাবে কথা বলতে পারে এবং বাংলা ব্যাকরণও বোঝে, অভিধানও বোঝে, সেইভাবে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে চাই বা আমাদের উপস্থাপনা করতে চাই। আসলে প্রশিক্ষণ দেওয়ার কিছু নেই, আমি যে কথা বলবো এই কথা শোনার মাধ্যমেই শিশুরা কিন্তু তাদের প্রশিক্ষণ নিয়ে নিতে পারবে এবং তারা বুঝে যেতে পারবে যে কোন ভাষাটি ব্যবহার করা উচিত, কোন ভাষাটি ব্যবহার করা উচিত নয়। অতএব আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ে যে ভূমিকাটুকু দেওয়ার দরকার সেটুকু দিয়ে নিলাম। এরপরে আমরা আস্তে 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 বাংলা ভাষার ভেতরে যেতে শুরু করব। বাংলা বর্ণমালা, বাংলা অক্ষর, বাংলা শব্দ এবং বাংলা বাক্য রচনার যে নানা পদ্ধতি সেইগুলো নিয়ে আমরা কথা বলবো, যাতে শিশুরা সহজে সেটা বুঝতে পারে। শুধু শিশুরা নয়, একই সঙ্গে তাদের অভিভাবকরা যদি এই অনুষ্ঠানটি অনুসরণ করেন তাহলে আমার ধারণা যে বাংলা ভাষার শিক্ষার ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন এবং তাদের শিশুদেরকেও সেইভাবে তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে বাংলা ভাষার ইতিহাস, বাংলা ব্যবহারের নিয়ম, বাংলা ব্যাকরণ, বাংলা অভিধান ইত্যাদি নিয়ে আমরা সংক্ষিপ্ত কথাবার্তা বললাম। এই পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।